গোপন সম্পদের স্বর্গ গড়েছেন সাবেক ডিবি প্রধান হারুন। ৩০ একর জমিতে বিলাসবহুল রিসোর্ট, ৩/৪০০ একর জমিতে ফার্ম সহ রয়েছে অবৈধ সম্পদের পাহাড়। এবং সর্বশেষ জানাবো ভারতকে কেন বাংলাদেশিরা এত ঘৃণা করে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপনে সম্পদের স্বর্গ গড়েছেন সাবেক ডিবি প্রধান হারুন। ৩০ একর জমিতে বিলাসবহুল রিসোর্ট, ৩/৪০০ একর জমিতে ফার্ম সহ রয়েছে অবৈধ সম্পদের পাহাড়। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ৩০ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট। শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড। বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন। প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট। চোখ ধাঁধানো এই রিসোর্টটিতে ২০টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ, আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার। এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামের সাবেক ডিবি প্রধান হারুনের বাড়ি। শুধু বিলাসবহুল এই রিসোর্টই নয়, এর পাশেই নিরীহ কৃষকের ৩/৪০০ একর জমি দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন। শতাধিক একর জমি বাদ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন। বর্ষা মৌসুম থাকায় কাজ সম্পূর্ণ করতে পারেননি। মিঠামইনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে। গত ৭ ও ১৩ আগস্ট ২ দফার সরেজমিনে সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের প্রশ্ন, একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক হয়ে গেলেন? জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন। লেখাপড়া শেষে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। ২০০১ সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয়। এরপর 1-11-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে ১০০ একর জমি রয়েছে। সেই সঙ্গে শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন। এমনকি দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় এসব দুর্নীতির ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তাই ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও অ্যাগ্রো ফার্মের এমডি ডক্টর এবিএম শাহরিয়ারের ফোনও বন্ধ রয়েছে। রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে গেইটে পাহারায় থাকা লোকজন জানান দেশের পরিস্থিতি ভালো নয়, তাই রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। ভারতকে কেন বাংলাদেশিরা এত ঘৃণা করে? এখন মোটামুটি সবাই বুঝতে পেরেছে শেখ হাসিনাকে কেন এভাবে সব ছেড়ে ছুড়ে দেশ ত্যাগী হতে হলো। কি কি অপরাধ তিনি করেছেন যার দরুন তাকে এই শাস্তি পেতে হলো। ১-২ করে তা লিখতে গেলে প্রথম কারণ হবে চূড়ান্ত ঔদ্ধত্য। অনেকদিন ধরেই কারো কারো পরামর্শ তিনি শুনতেন না, নিজের ইচ্ছা মতো চলতেন। দ্বিতীয় কারণ, নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রের কফিনে শেষ পেরেকগুলো গেঁথে দেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অন্ধ অনুগত আজ্ঞাবহ দাসে পরিণত করা। তৃতীয়, বিচার বিভাগকে নিজের ও দলের সুবিধা মতো চালনা করা। চতুর্থ, আইনের শাসনের অবলুপ্তি ঘটানো। পঞ্চম, দ্রব্যমূল্যের রোধে চরম ব্যর্থতা, যার দরুন সর্বত্র হাহাকার সৃষ্টি হওয়া। এবং ষষ্ঠ, দুর্নীতি। শেষের এই কারণ মানে দুর্নীতির বহর বাংলাদেশে ভয়ঙ্কর, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ছোটবেলায় পুকুর চুরির অর্থ জেনেছিলাম। ১২ বছর ধরে বাংলাদেশে যাওয়ার সুবাদে দেখছি পুকুর চুরি করা সে দেশে কোনো অপরাধী নয়, তা ছিচকে চোরের কাজ। সমাজের মাথা যারা, সেসব রাঘব বোয়াল খালবিল, নদী, সাগর, পাহাড়, জঙ্গল সব হাপিস করে দিচ্ছে। এক একজনের চুরির বহর হাজার হাজার কোটি টাকা। চুরির টাকার বেশিটাই বিদেশে পাচার হয়ে গিয়েছে। বছর ২ আগে সে দেশের অর্থমন্ত্রীকে সংসদে বলতে শোনা গিয়েছিল, অর্থ পাচার কি করে রোখা যায়, কি করে বিদেশে গচ্ছিত টাকা দেশে ফেরানো যায়
তা তার জানা নেই। তিনি সদস্যদের পরামর্শ দিতে বলেছিলেন। সহ্যের সীমা না পেরোলে বিপ্লব হয় না। শেখ হাসিনার ওপর আপামর বাংলাদেশে কতটা বীতশ্রদ্ধ হয়ে পড়েছে এই বিপ্লব তার প্রমাণ। এ থেকে আমাদের দেশেরও অনেক কিছু শেখার আছে। 15 বছর ধরে ভারতীয় হাসিনার সবচেয়ে বড় খুঁটি। সত্যি হলো, একদা জনপ্রিয় ও দেশবাসীর চোখের মণি শেখ হাসিনা কোনো এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে রাতারাতি চোখের বালি হয়ে যাননি। তার এই বিবর্তন ঘটেছে ধীরে ধীরে। এখন যে বিশেষণে তিনি ভূষিত, প্রবল সমালোচিত ও জনগণের একাংশের কাছে ঘৃণিত, সেই স্বৈরতন্ত্রী তকমা পাওয়ার পেছনে ভারতের অবদান কম নয়। একের পর এক নির্বাচনকে তিনি প্রহসনে পরিণত করেছেন। ভূ রাজনৈতিক কারণে ভারত নীরবই শুধু থাকেনি, সমর্থনের ডালি নিয়ে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে। প্রধানত এই কারণে গণতন্ত্র প্রিয় বাংলাদেশের এক বিরাট অংশের কাছে ভারত অজনপ্রিয় হয়ে উঠেছে। পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়া অস্বাভাবিক ছিল না। গণতন্ত্রী হাসিনার অধঃপতনের দায় গণতন্ত্রী ভারত এড়াতে পারে না। ভারতের ওপর রাগের আরও অনেক কারণ আছে। গত 12 বছরে বহুবার বহুভাবে সেসব কারণের উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের মানুষের স্পর্শকাতরতার প্রতি আন্তরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু কাকস্য পরিবেদনা। দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি যাদের জানা তারা জানে, খালেদা জিয়ার আমলে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ ছিল ট্রানজিট। বাংলাদেশের মধ্য দিয়ে ভারত সমগ্র উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের আগ্রহ দেখিয়েছিল, কিন্তু খালেদার সরকার রাজি হয়নি। হাসিনার রাজত্ব শুরু হওয়ার পর ট্রানজিট শব্দটির জায়গা নেয় কানেক্টিভিটি। ধীরে ধীরে জল, স্থল, রেল, অন্তরিক্ষ সর্বত্র যোগাযোগ বেড়েছে। মানুষজনকে সেজন্য বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায়নি, কারণ তারা বুঝেছিল এতে তাদেরও লাভ। কিন্তু সেই সমর্থন অসন্তোষ সৃষ্টি করেছিল। পণ্য পরিবহনের ট্রানজিট ফি কত হওয়া উচিত তা নির্ধারণে হাসিনা এক কমিটি গঠন করেন। কমিটি টন প্রতি 1052 টাকা ফি আদায়ের সুপারিশ করেছিল, অথচ শেষ পর্যন্ত অঙ্কটা দাঁড়িয়েছিল 200 টাকারও কম। ব্যাপক প্রচার চলেছিল। ভারতের চাপের মুখে হামাগুড়ি দিতে হয়েছিল বাংলাদেশকে। ভারতের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ সেই শুরু। তারপর যতদিন এগিয়েছে তত বেড়ে গিয়েছে। ভারত শুধু নিতে জানে, দিতে জানে না প্রচার। আদানিদের হয়ে নরেন্দ্র মোদীর তদবিরের কাহিনী, গোড্ডার বিদ্যুৎ বেশি দামে কিনতে বাধ্য করা, বাণিজ্য রফতানির ক্ষেত্রে হাজারটা নন ট্যারিফ ব্যারিয়ার সৃষ্টি, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে অমসৃণ যাত্রার সীমান্ত হত্যা বন্ধ না হওয়া, ঋণ শোধ ব্যবহারের দীর্ঘসূত্রতা ও অস্বাভাবিক শর্ত এবং তিস্তা চুক্তির অধরা থেকে যাওয়া বিদ্বেষের মাত্রা ছড়িয়েছে। ছোটখাটো কিছু বিষয়ও সাধারণ মানুষের ক্ষোভ অকারণে বাড়িয়ে দেয়, যেমন স্থল ও বিমানবন্দরে কাস্টমস বা ইমিগ্রেশনে অহেতুক বিলম্ব ও কর্মীদের দুর্ব্যবহার। যে হাসপাতাল চিকিৎসা বাবদ একজন ভারতীয়র কাছ থেকে 1 লাখ টাকা নেয়, সেই হাসপাতাল বাংলাদেশের কাছ থেকে সেই রোগের চিকিৎসা বাবদ নেয় প্রায় দ্বিগুণ। পাশাপাশি ভারতের ভিসা পাওয়া ও লটারি জেতা প্রায় সমতুল্য। বিরামহীন হাহাকার। কেন যে ভিসার সমস্যার সুরাহা হয় না তা কেউ জানে না। বারবার এসব বিষয় দ্বিপাক্ষিক আলোচনায় তোলা হয়েছে, বারবার আশ্বাস দেওয়া হয়েছে, অথচ সুরাহা হয়নি। পেঁয়াজ, গম বা চিনির মতো পণ্যের রফতানি ভারত যাতে হুটহাট বন্ধ না করে সেজন্য হাসিনা নিজেও দরবার করেছেন, লাভ হয়নি। এদিকে এসব অসন্তোষ ও অপ্রাপ্তি, অন্যদিকে বাংলাদেশি জনতাকে উই পোকা বলে অপমান করা বৈরিতা ও বিদ্বেষের মাত্রা তীব্রতর করেছে। ক্রিকেট মাঠে ভারতের বিরোধী পক্ষকে প্রাণঢালা সমর্থন কিংবা স্বাধীনতার 50তম বর্ষপূর্তিতে মোদীকে আমন্ত্রণের প্রতিবাদে দেশজোড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভারতের প্রতি বাংলাদেশি জনতার ঘৃণার তীব্রতার প্রমাণ। এসবও হয়তো চাপা পড়ত গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করাতে ভারত হাসিনাকে বাধ্য করালে। মাদার অফ ডেমোক্রেসি তা করেনি। এই বিপ্লব বুঝিয়ে দিল সম্পর্কের সোনালী অধ্যায় এর ঠুনকো পর্ব কোনগুলো। দেশান্তরী হাসিনা এখন নিশ্চয়ই বুঝেছেন অর্থনৈতিক উন্নয়ন জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং আইন যে সবার জন্য এক তা নিশ্চিত করা। বিশ্বস্ত প্রতিবেশী ও পরম বন্ধু দেশের এই বিপ্লব থেকে ভারতের নীতি নির্ধারকদেরও কিছু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। যেমন সম্পর্ক পোক্ত হয় আধার সম্মানজনক হলে, সমান সমান হলে দুপক্ষই নিজেদের জয়ী ভাবলে। হাসিনা বরাবর ভেবে এসেছেন, অন্যদের বিশ্বাস করাতে চেয়েছেন তার
বিরুদ্ধাচরণকারীরা স্বাধীনতা বিরোধী ইসলামী মৌলবাদী শক্তি। ভারতের বর্তমান শাসকগুলো কি আশ্চর্য, যে কোনো বিরোধিতাকে দেশদ্রোহ, সন্ত্রাসবাদী ও দেশের ঐক্য বিনষ্টকারী বলে দাগিয়ে দিচ্ছে। সংসদ থেকে ক্ষুব্ধ বিরোধীরা ওয়াকআউট করলে অধ্যক্ষকে বলতে শোনা যাচ্ছে, ওরা দেশকে দুর্বল করতে চায়, সংবিধানের শাসন চায় না। হিন্ডেনবার্গের তথ্য দিয়ে জেপিসি তদন্তের দাবিকে অর্থনৈতিক অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত বলছে। সন্দেহ নেই, এই পালা বদলে ভারত সতর্ক ও উদ্বিগ্ন। হাসিনা যে নির্ভরতা ও নিশ্চিন্ততা দিয়েছিলেন বর্তমান শাসকের কাছ থেকে, তা এখনই আশা করা বৃথা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।